আমাদের বাংলাদেশে একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। প্রতিদিন আমাদের নতুন নতুন করে এক একটা ইস্যু উঠে আসছে। এর ফলে যেটা হচ্ছে, কোনো একটা ইস্যু নিয়ে আমরা যখন কোনো আন্দোলন সংগ্রাম কিংবা কোনো একটা সমাবেশ, মিছিল কিংবা আলোচনা করি, সেটার ফলো আপটা করা যায় না। যে সেদিনই আমাদের এখানে মার্চ ফর গাজা, তো বিশাল একটা কর্মসূচি হয়ে গেল। এরপরই আরও এত সব নতুন নতুন ইস্যু প্রতিদিন উঠে আসছে যে এটা এখন মানে সুদূর অতীতের কোনো একটা ঘটনা বলে মনে হচ্ছে। আমরা এগুলোকে ফলো আপটা ঠিক মতন করতে পারছি না। তো এদিক থেকে আমি আলাপকে অবশ্যই ধন্যবাদ দিতে চাই যে তারা এই ইস্যুটাকে জীবিত রেখেছেন, তারা এটাকে মরে যেতে দেননি। এই জন্য আপনারা অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। এই ইস্যুটা নিয়ে অবশ্যই আমাদের আলোচনা হওয়া উচিত। তো আমি একটা রিয়েলিস্ট পার্সপেক্টিভ থেকে, আমি নিজেও কিন্তু আন্তর্জাতিক সম্পর্কেরও ছাত্র, আমি শান্তি এবং সংঘাত নিয়েও লেখাপড়া করেছি। তো আমি এই 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 বিষয়টা নিয়েও আমাদের বিভিন্ন ফোরামে অনেক আলোচনা হয়েছে, এগুলো নিয়ে থিসিস লেখা হয়েছে, সেই থিসিস প্রেজেন্টেশনে আমি ছিলাম নানা জায়গাতে। প্রথমেই আন্তর্জাতিক সম্পর্কের রিয়েলিস্ট পার্সপেক্টিভ থেকে যদি আমরা দেখি, যে ইসরায়েল নামক যে দেশ, যেটাকে আমরা এক্সেপ্ট ইসরায়েল কথাটা বলার মাধ্যমে এই দেশটাকে কিন্তু আমরা স্বীকৃতি দেইনি, এবং বস্তুত এটাকে কি একটা দেশ বলা যাবে কি না, দেশের কোনো ডেফিনেশনে তার আদৌ পড়ে কি না, সেটা আসলে রিথিঙ্কিংয়ের একটা প্রয়োজন আছে। আমরা সবাই জানি যে প্রথম মহাযুদ্ধের পর, প্রথম বিশ্বযুদ্ধের পর অটোমান সাম্রাজ্যের কাছ থেকে এই ফিলিস্তিন এবং মিডল ইস্টের বেশ খানিকটা জায়গা ব্রিটিশরা দখল করে নেয়, এবং এটা 1917 সালেই এই যে ব্যালফোর অ্যাগ্রিমেন্ট, যেটাকে বলা হয় ব্যালফোর, ব্রিটিশ যে সেক্রেটারি অফ স্টেট ছিলেন, মানে এমন মনে হচ্ছে যে এমন যে জিনিসটা ওনার পৈতৃক সম্পত্তি, উনি যাকে ইচ্ছে দান করে দিলেন, ব্যাপারটা এরকম। এই ফিলিস্তিন ভূখণ্ড, যেটা পুরোপুরি ঐতিহাসিকভাবে মুসলমানদের, ফিলিস্তিনিদের যে জমি, সেটাকে ওনারা ওখানে ইহুদিদেরকে ওখানে সেটেল করার জন্য একটা ডিক্লারেশন দিলেন, এবং এই ডিক্লারেশনের সঙ্গে জড়িত ছিল রথচাইল্ড ফ্যামিলি, যে রথচাইল্ড ফ্যামিলি এখন আমেরিকান ইকোনমিককে নিয়ন্ত্রণ করে। দিস ইজ ভেরি আনফর্চুনেট ফর আস, যে যারা ইহুদিদের পক্ষে বিগত প্রায় 100 বছর ধরে কাজ করছে, তারাই এখন বিশ্বের ইকোনমিকে নিয়ন্ত্রণ করে। ফলে আমেরিকার যে সমস্ত বড় বড় ক্ষমতাশালী ব্যক্তি, বা ইভেন আমেরিকা, ইউরোপ, ব্রিটেনের যারা বড় বড় পলিটিক্যাল লিডার্স, তারাও কিন্তু এদের অনুগ্রহ বা এটা কি বলে, ওদের সমর্থন নিয়ে তারা টিকে আছে। ফলে এই শক্তিটাকে খুব সহজে মোকাবেলা করা যাচ্ছে না। এই ব্যালফোর ডিক্লারেশনের মাধ্যমে ফিলিস্তিনিদের জমি, যেখানে মোটেই 3% ইহুদি ছিল তখন, আজকে সেই বলতে গেলে পুরো রাষ্ট্রটি এখন ইহুদিদেরকে দিয়ে দেওয়া হয়েছে। 1948 সালে যখন তারা স্বাধীনতা ঘোষণা করে, তার বিরুদ্ধে আরবরা যুদ্ধ করেছিল, জর্ডান, সিরিয়া এবং ইজিপ্ট, কিন্তু সেই যুদ্ধেও তারা পরাজিত হয়েছে, টিকতে পারেনি। শুধুমাত্র গাজা স্ট্রিপ এবং সিনাইটা ইজিপশিয়ানদের কন্ট্রোলে ছিল, ওদিকে গোলান হাইট এবং ইস্ট জেরুজালেমের কিছু অংশ সিরিয়ানদের, জর্ডানিয়ানদের কন্ট্রোলে ছিল, বাকিটা ইসরায়েলিরা নিয়ে নেয়। তার চেয়ে বড় কথা, 1967 সালে যেটা হয়েছে, তখন কিন্তু লিটারেলি সিনাই উপত্যকা থেকে শুরু করে গোলান হাইট, পুরো জিনিসটাই কিন্তু 6 days ওয়ার যেটাকে বলা হয়, এটার মাধ্যমে আলটিমেটলি এটা ইসরায়েলিরা এটা নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তো যেটা হয়েছে, কোনো একটা সময় 48-এ যদিও ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল জাতিসংঘ, কিন্তু পরবর্তী তখনও দুটো রাষ্ট্রের স্বীকৃতি ছিল, যে কোন অংশটুকুতে যদিও 55% ভূমি দিয়ে দেওয়া হয়েছিল ইসরায়েলিদেরকে, যদিও তারা সংখ্যায় অনেক কম ছিল, কিন্তু তখন পর্যন্ত কিন্তু দুটো রাষ্ট্রেরই স্বীকৃতি ছিল। কিন্তু 67-তে যেটা হলো, এমনকি পশ্চিম তীর যেটা, তার ভিতরে প্রচুর সেটলার তারা ঢুকানো শুরু করলো এই 47-এর পর, এই 67-র পর থেকে। তো এখন পশ্চিম তীর নামে মাত্রই এই যে ফাতাহ যেটা আছে তাদের নিয়ন্ত্রণে, কিন্তু লিটারেলি তার প্রায় অর্ধেকের বেশি জায়গায় কিন্তু সেটলাররা অলরেডি ওখানে, প্রায় 6.5 লাখের মতো সেটলার বোধহয় অলরেডি ওখানে ঢুকে গেছে। সেখানকার রাস্তাঘাটগুলো শুধুমাত্র ইসরায়েলিরা ব্যবহার করতে পারে, ফিলিস্তিনিরা কিন্তু এই রাস্তাঘাটগুলো ব্যবহার করতে পারে না। তো এই ঘটনাগুলো, ইতিহাসগুলো আমরা সবাই জানি, কিন্তু এটা থেকে টেক অ্যাওয়েটা কি? টেক অ্যাওয়েটা হচ্ছে শুধুমাত্র গায়ের জোরে আমেরিকা এবং ব্রিটেন, এদের মতো শক্তিশালী রাষ্ট্রগুলো এই ইসরায়েল নামের একটা অবৈধ রাষ্ট্রকে বৈধতা দিয়েছে। পক্ষান্তরে ফিলিস্তিন, যাদের এটা যুগ যুগ ধরে, শতাব্দীর পর শতাব্দী ধরে যেটা তাদের ভূমি, সেই ভূমিতে তারা এখন পরবাসী হয়ে গেছে। তাদের ওখানে নিজেদের রাইট, ফিলিস্তিন নামক রাষ্ট্রটার স্বীকৃতিটা পর্যন্ত এখন তারা আদায় করতে পারছে না, শুধুমাত্র এই সমস্ত শক্তিধর দেশগুলোর কারণে। এখন প্রশ্ন উঠছে, এই সমস্ত শক্তিধর দেশ যারা আজকে গাজাতে যে ব্যাপক মানবাধিকারের লঙ্ঘন চলছে, যে গণহত্যা চলছে, এই গণহত্যার অস্ত্র, গোলা বারুদ থেকে শুরু করে আর্থিক সহায়তা,
পুরোটাই তো দিচ্ছে যে আমেরিকা এবং ব্রিটেন, এটা আমরা সবাই জানি। তারপর তো এটাকে বন্ধ করা যাচ্ছে না বিকজ দে আর পাওয়ারফুল নেশনস, আমরা দুর্বল রাষ্ট্র। বাংলাদেশ তো দূরের কথা, আমাদের তো মিডল ইস্টে অনেক সম্পদশালী দেশ আছে, তারাও তো এটাকে বন্ধ করতে পারেনি। কাজেই আমি মনে করি যে আমাদের এক্ষেত্রে কুশলী হওয়া প্রয়োজন, যে শুধুমাত্র আমরা আবেগের বশবর্তী হয়ে আমরা যদি এই সমস্ত শক্তিশালী রাষ্ট্রের বিরুদ্ধে একটা সরাসরি একটা অবস্থান নেই, সেখানে আমরা খুব একটা জুৎসই কৌশল অবলম্বন আমরা করতে পারবো না, এবং এখানে ফিলিস্তিনের জন্য আমরা আসলেই তেমন কিছু অবদান রাখতে পারবো না। কুশলীটা কিভাবে হওয়া যায়, আমি একটা লেখা লিখেছিলাম বহু আগে, যখন নাকি গাজাতে প্রথম যখন নাকি ধ্বংসযজ্ঞ শুরু হয়, নয়া দিগন্ততে আমার একটা লেখা আছে, যেখানে আমি বলেছি অস্ত্র বনাম গণমাধ্যমের যুদ্ধ। মানে একদিকে হচ্ছে ওদের অস্ত্র, আরেক দিকে হচ্ছে গণমাধ্যমটা কেন গুরুত্বপূর্ণ। এই যে আজকে যে আমরা এখানে আলোচনা করছি, এর মাধ্যমে কিন্তু একটা জনমত গঠন হচ্ছে। গাজার ভেতরে আসলে কি চলছে এটা আমরা বিশ্ববাসী কিভাবে জানতে পারছি? ওখানে প্রচুর সাংবাদিক আছে, আল জাজিরা সাংবাদিক থেকে শুরু করে আল জাজিরার লোকাল করেসপন্ডেন্ট যারা আছে, প্রতিদিন তারা ব্যাপক হারে মারা যাচ্ছে। আমরা জানি, আমি এক্সাক্ট ফিগারটা জানি না, বাইনাও সম্ভবত 200-র বেশি সাংবাদিক এই গাজাতে ইসরায়েলের সরাসরি টার্গেট করে সাংবাদিকদেরকে মেরেছে। কারণটা কি? তারা বুঝতে পেরেছে তাদের মূল থ্রেট, তাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ কিন্তু গণমাধ্যম। এই গণমাধ্যমের কারণেই কিন্তু আমরা গাজার ভেতরে কি চলছে সেটা বিশ্বব্যাপী মানুষ জানতে পারছে। ফলে খোদ আমেরিকার ভেতরে, খোদ ব্রিটেনের রাস্তাঘাটে ইউনিভার্সিটির ছাত্ররা এই গাজার গণহত্যার বিরুদ্ধে কিন্তু তার একটা অবস্থা নিয়েছে। আইসিজেতে কিন্তু গাজা গণহত্যার বিরুদ্ধে আমেরিকা, ইসরায়েল এবং ব্রিটেনের স্বার্থের বিরুদ্ধে গিয়ে আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, যার প্রধান নিজেও একজন আমেরিকান, তারা কিন্তু এই গণহত্যার বিপক্ষে তারা রায় দিয়েছে। জাতিসংঘে যতগুলো সাধারণ জেনারেল অ্যাসেম্বলি হয়েছে, এখানে লার্জ মেজরিটি কিন্তু ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে তাদের কনসার্ন তারা জানিয়েছে। সবচেয়ে বড় কথা যেটা বললাম, আজকে যে আমেরিকা এবং যে সমস্ত দেশগুলো ইসরায়েলকে সমর্থন দিয়ে থাকে, তাদের ভেতরেও কিন্তু একটা প্রচণ্ড রকম অ্যান্টাই ইসরায়েল বা অ্যান্টাই জায়নিস্ট একটা সাইকোলজি কিন্তু তাদের মধ্যে ডেভেলপ করতেছে। তারা প্রতিবাদ জানাচ্ছে, এটা আপনারা জানেন। ইউনিভার্সিটির ছাত্ররা গাজার মতো করেই তারা ওখানে ছোটো ছোটো টেন্ট করে দিনের পর দিন ওখানে থেকে প্রতিবাদ জানিয়েছে যে আমরা গাজাবাসীদের পক্ষে এটা বন্ধ করা হোক। তো আমি যেটা বলছি যে আমরা যদি এই জনমত গঠনে যদি আরও বেশি ভূমিকা রাখতে পারি, সেটা কিভাবে সম্ভব সেটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা করা প্রয়োজন। যেমন একটা জিনিস অলরেডি আপনারা আলোচনা করেছেন, আমাদের পাঠ্যপুস্তকগুলোতে এই ফিলিস্তিনের প্রকৃত ইতিহাস আমাদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে হবে। আজকে সবচেয়ে বড় যে স্ট্রেংথটা, এই যে ইসরায়েলি নেতানিয়াহুর যে বাহিনী বা জায়নবাদী দল, তাদের সবচেয়ে বড় সমর্থক কিন্তু এখন ইভাঞ্জেলিক্যাল ক্রিশ্চিয়ানস কিন্তু 28% অফ আমেরিকান ভোট ব্যাংক কিন্তু এদের হাতে। এই জন্য সেই বাইডেনই আসুক কিংবা ট্রাম্প আসুক, এই ইভাঞ্জেলিক্যালদেরকে খুশি না রেখে তারা ক্ষমতায় আসার কথা চিন্তাও করতে পারে না। এবং ইভাঞ্জেলিক্যালরা কিন্তু পুরোপুরি ইসরায়েল এবং জায়নিজমের অন্ধভক্ত। তো যেটা আমার আরেকজন বক্তা খুব রাইটলি বললেন, এখানে একটা থিওলজিক্যাল অ্যাপ্রোচের প্রয়োজন আছে। আমরা এই ইভাঞ্জেলিক্যাল ক্রিশ্চিয়ানস এবং জায়নিজমের এগেনস্টে অ্যান্টি ক্রাইস্ট যেটাকে বলা হয়, যে দাজ্জাল, তার এগেনস্টে এখানে মুসলিম এবং খ্রিস্টিয়ানদেরকে আমরা কীভাবে একত্রিত করতে পারি, সেখানেও আমাদের কিন্তু প্রচুর পরিমাণে থিওলজিক্যাল মুভমেন্টের আমাদের প্রয়োজন আছে। তো আমি বক্তব্য খুব বেশি দীর্ঘায়িত না করি, শুধু এটুকুই বলবো, আরও কতগুলো জিনিস খেয়াল করে দেখুন যে আমরা কোন জায়গাটাতে হেরে যাই। আমরা খালি সামরিক শক্তির কথা চিন্তা করি, আমরা চিন্তা করি আমেরিকা কিংবা ব্রিটেনের এগেনস্টে তো আমরা পারবো না, কিন্তু যেখানে আমাদের শক্তিটা আছে সেটাকে তো আমরা ব্যবহার করার চিন্তা ভাবনা করছি না। আজকে ধরুন, এই যে আপনারা বললেন যে আমাদের আড়ি পাতার যন্ত্র যেগুলো কেনা হয়েছে ইসরায়েলের কাছ থেকে, আজকে যে বিডিএস মুভমেন্টটা যেটা হচ্ছে ইসরায়েলি পণ্য বয়কট করার জন্য, আমি পজিটিভ এবং নেগেটিভ দুটো জিনিসই বলছি। আজকে বাংলাদেশের নারী অধিকার নিয়ে যে সমস্ত আলোচনা হচ্ছে, ট্রান্সজেন্ডার নিয়ে যে আলোচনাটা হচ্ছে, তারা তাদের অধিকার পেতে চাচ্ছে। আপনারা কি জানেন ট্রান্সজেন্ডারের প্রথম হু ওয়াজ দ্য ট্রান্সজেন্ডার ইন দিস হোল ওয়ার্ল্ড? দ্যাট ওয়াজ এ জিউস পিপল। একজন সিঙ্গার, একজন জিউস
মেল সিঙ্গার, সে দেখলো যে আমি যদি একজন পুরুষ হিসেবে যদি গান বাজনা করি আমার তেমন একটা সমর্থন পাওয়া যাবে না। আর্টিফিশিয়ালি সে ট্রান্সজেন্ডার, সে যে সার্জিক্যালি তার বডি কনফিগারেশন চেঞ্জ করে হি কনভার্টেড হিমসেলফ ইনটু এ শি। এই ট্রান্সজেন্ডারের কনসেপ্টটা কিন্তু প্রমোট করেছে ইসরায়েলিরা। তা আমি যদি আজকে ইসরায়েলের কাছ থেকে আড়ি পাতা যন্ত্র কিনি, আমি যদি ইসরায়েলি প্রোডাক্ট ব্যবহার করি, আমি যদি ইসরায়েলি কনসেপ্টটাকে বুকে ধারণ করি, তাহলে আমি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবো কীভাবে? আমাদের থিঙ্কিংটাকে তো আমার থিঙ্কিংটার ভেতরে আমাদের একটা ব্যাপক সংস্কার প্রয়োজন। যা কিছু ইসরায়েলের প্রতীক বহন করে, যা কিছু ইসরায়েলের স্বার্থ বহন করে, আমি সেটা থেকে নিজেকে আই হ্যাভ টু ডিস্টেন্স মাইসেলফ ফ্রম দেয়ার। আমাকে ওখান থেকে নিজেকে দূরত্ব তৈরি করতে হবে। বিডিএস মুভমেন্ট সাকসেসফুল হচ্ছে না কেন? কেন আমি ইসরায়েলি পণ্য বয়কট করতে পারছি না? আমরা তো ভারতীয় পণ্য বয়কটের ক্ষেত্রে তো আমরা একটা সাফল্যের প্রমাণ রেখেছি, আরেক ইসরায়েল আমরা তো রেখেছি। তো একইভাবে আমরা ইসরায়েলি পণ্যকে বয়কট করতে পারছি না কেন? আমরা ইসরায়েলি কনসেপ্টকে নো বলতে পারছি না কেন? এই জিনিসগুলো আমাদেরকে চিন্তা করতে হবে। সরকারের দিকে তাকিয়ে থেকে আসলে লাভ হবে না। আমরা একটা দুর্বল দেশ, এটা সত্যি কথা, আমরা একটা দুর্বল দেশ। আমাদের দেশের সরকার যেটুকু করছেন আমি মনে করি যে একটা ডিপ্লোম্যাটিক নর্মসের ভিতরে থেকে এর চাইতে বেশি কিছু করার স্কোপ কিন্তু সরকারের আসলে নেই। আপনারা যেটা বলেছেন এটা অবশ্যই আমি সমর্থন করি। আমরা যেটা করতে পারি অলরেডি আমরা করেছি। আমাদের বাংলাদেশে ইসরায়েলের এম্বাসি আছে শুরু থেকে। আমাদের দেশে তো প্যালেস্টাইনের এম্বাসি আছে, আমাদের থেকে ইসরায়েলের কোনো এম্বাসি নেই। বিকজ আমরা ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেই না, সোজা কথা। পাসপোর্টের ভিতরে হাসিনা সরকার ঢুকিয়েছিল, তার পেছনে তার কি উদ্দেশ্য ছিল এভরিওয়ান নোজ। বাট বর্তমান সরকার আবার কমিট করেছেন যে আমরা এখান থেকে অ্যাকসেপ্ট ইসরায়েল কথাটাকে আমরা আবার নতুন করে ইনক্লুড করব। তো এই বিষয়গুলো হচ্ছে আমাদের কতগুলো ইনডাইরেক্ট কতগুলো মেথড। আমরা ডাইরেক্টলি কখনো এই শক্তিশালী দেশগুলোর বিরুদ্ধে যুদ্ধ বিগ্রহ করে আমরা পারবো না, সম্ভব হবে না। আমাদেরকে বুদ্ধিমান হতে হবে, আমাদেরকে কৌশলী হতে হবে, আমাদের জনমত গঠনে একটা প্রত্যক্ষ ভূমিকা রাখতে হবে। উনি যেটা বললেন আল-কুদস কমিটির কথা বললেন, আমি অত্যন্ত আশাবাদী যে আমরা এই জায়গাগুলোকে আরো বেশি এম্পাওয়ার কেন করতে পারছি না। তো সেদিক থেকে আমি বলবো যে আমরা কি করতে পারি। আমরা যেটা করছি আমরা সেটাই করছি, যে আজকে আলাপ যে এখানে একটা অনুষ্ঠানের আয়োজন করলো, একইভাবে যেমন কিছুদিন আগে মার্চ ফর গাজা হয়ে গেল, একইভাবে আমরা যদি বিডিএস মুভমেন্টটাকে সাকসেসফুল করার জন্য আমরা অনেক বেশি যদি জনমত গঠনের চেষ্টা করি, এগুলোর মাধ্যমে হয়তো আমরা ধীরে ধীরে এদের যে লাস্ট ব্যাশন অফ সাপোর্ট দি ইভাঞ্জেলিক্যাল ক্রিশ্চিয়ান, ওদের থেকে কিভাবে আমরা ডিস্টেন্সটা তৈরি করতে পারি। আমেরিকার যে সমস্ত পলিসি মেকার বা যারা পলিটিক্যাল যারা লিডস যারা আছে, তাদেরকে কিভাবে এই ইভাঞ্জেলিক্যাল সাপোর্ট বেস বা ভোট ব্যাংক থেকে কিভাবে ডিটাচ করা যায়, এই জিনিসগুলো আমাকে খুব কৌশলীভাবে আমাদেরকে আগাতে হবে। এই জন্য আমি মনে করি এক্স্যাক্টলি যে কাজটা আমাদের করা উচিত আলাপ সেই কাজটাই করছেন আপনারা। এই জন্য আপনাদেরকে সাধুবাদ জানাই যে আমাদের অন্যান্য অনেক ইস্যুর ভেতরে এই ইস্যুটা হারিয়ে যায়নি, এটাকে আপনারা লাইভ রাখার চেষ্টা করছেন। অ্যাট দি সেম টাইম আপনি যেটা খুব সুন্দরভাবে শুরুতেই বলেছেন, দিস ইজ নট এ ডাইভার্সন। আমরা বাংলাদেশের অন্যান্য আরও গুরুত্বপূর্ণ ইস্যু থেকে জনগণের দৃষ্টি সরিয়ে দেওয়ার জন্য আমরা এটাকে আলোচনা করছি না। উই হ্যাভ টু অ্যাড্রেস অল দ্য ইস্যুস। আমরা যদি একটা সভ্য জাতি হিসেবে যদি নিজেদেরকে দাবি করতে চাই, তাহলে আজকে গাজাতে যেটা চলছে সেটা অসভ্যতা বর্বরতার একটা এই জ্ঞাত যেটা হিস্ট্রি, নোন হিস্ট্রিতে এর চাইতে যেটা নাকাবার যে ঘটনাটা আপনি বললেন, নাকাবা ইজ এ সিম্বল অফ হলোকস্ট। আজকে জিউস হলোকস্টের বিরুদ্ধে পুরো পৃথিবী সোচ্চার, কিন্তু 15ই মে 1948 সালে যে নাকাবাটা হয়েছিল, যেখানে এথনিক ক্লিনজিং করা হয়েছে, এই হাগানাকে অস্ত্র সরবরাহ করেছে কারা? এরা তো তখন মিলিশিয়া ছিল, এরা তখন প্যারামিলিটারি ছিল, তাদেরকে অস্ত্র সরবরাহ করেছে এই ব্রিটিশরা। এই সন্ত্রাসীদেরকে লালন পালন করেছে ব্রিটিশরা, আর আজকে তারা হামাসকে তারা সন্ত্রাসী বলে। আনফর্চুনেট। এখন স্বভাবতই যারা পাওয়ারফুল নেশনস তারা যে ন্যারেটিভ স্ট্যাবলিশ করবে, পুরো পৃথিবী সেই ন্যারেটিভ অনুযায়ী চলতে থাকে, আমাদের ভয়েসটা সেখানে শোনা যায় না। উই আর সো আনফর্চুনেট। আজকে হামাস আজকে টেরোরিস্ট হয়ে গেছে, কিন্তু যে নাকাবা হাগানা, এই যে আজকে কি বলে লিকুদ পার্টি, এই যে নেতানিয়াহুর জায়নিস্ট যারা, এরা তো পৃথিবীর সবচেয়ে বড় টেরোরিস্ট। কিন্তু সেটা তো আমরা ওই জিনিসটাকে তো এস্টাবলিশ করতে পারছি না। আমাদের আমাদের বিভিন্ন লিটারেচারের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, শর্ট ক্লিপের মাধ্যমে যেটা করছে, অনেকে করছে, আজকে গাজার ভিতরে জীবনের ঝুঁকি নিয়ে অনেকে এই সমস্ত জিনিস করে পুরো পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে, যার ফলে আজকে অ্যান্টি জায়নিস্ট একটা সেন্টিমেন্ট কিন্তু খুব ধীরে ধীরে হলেও ডেভেলপ করতেছে। আমাদের উচিত হবে এটাকে আমরা কীভাবে আরও রিইনফোর্স করতে পারি।